তাহলে আজকের যে টপিকটা দ্বিতীয় অধ্যায়, আমি প্রথমে তোমাদেরকে বেসিক কিছু শেখাবো, তারপর অঙ্কে যাব, ঠিক আছে? বিষয়টা আজকে যে টপিকটা সেটা হচ্ছে মুনাফা। সেটা হচ্ছে কি মুনাফা, দ্বিতীয় অধ্যায়। এটা যেটা আছে মুনাফা দ্বিতীয় অধ্যায়, এটা আমরা শেখাবো। এখন বিষয়টা হচ্ছে যে এই মুনাফা হওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস আগে শেখাতে হবে। যেমন প্রথমে একটা কথা হচ্ছে বিনিয়োগ, এই বিষয়টা তোমাকে জানতে হবে। আমি কি রেকর্ডিং করতেছি? হ্যাঁ, রেকর্ড করতেছি। তো বিনিয়োগ বিষয়টাকে প্রথম জানতে হবে, বিনিয়োগটা কি। তো মনে করো একজন ব্যবসায়ী, সে উনি হচ্ছে বিজনেস করবে। কথা তো রিপিট আসছে, তোমরা যে শোনো, তোমরা সবাই মিউট থেকো। হ্যাঁ, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা আনমিউট হবা। হ্যাঁ, আচ্ছা স্যার। তোমরা সবাই মিউট হয়ে যাও, কারণ কথা আমি কথা বললে সে রিপিট হচ্ছে। এটা দেখো, আগে প্রথম যে বিষয়টা শিখবো, কিছু কিছু জিনিস শিখতে হবে, নাহলে তো আগে অঙ্ক করে হবে না। কিছু জিনিস তোমাকে শিখতে হবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে আগে প্রথমে শেখাবো। সেটা হচ্ছে প্রথমে বিনিয়োগ বিষয়টা কি। আসলে বিনিয়োগটা হচ্ছে, মনে করো যে একজন ব্যবসায়ী তার ব্যবসা শুরু করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে একটা দোকান ভাড়া নিতে হবে, দোকান নেওয়া লাগবে। এবং মনে করো সেই দোকানে যে মালটা উঠাবে, অর্থাৎ মালামাল যে উঠাবে, সেই মালামালের ক্ষেত্রে একটা পরিবহন খরচ আছে না? তোমরা কি জানো? তো মনে হয় এটা একটা পরিবহন খরচ। জি স্যার। একটা পরিবহন খরচ থাকবে। এরপর দেখো যে ওই যে মালামালটা যে উঠালো, সে মালামালের একটা খরচ আছে। তারপরে মনে করো যে দোকান ভাড়া আছে, আরো অন্যান্য খরচ আছে। এই যে সব খরচ মিলে একটা প্রকৃত একটা খরচ আসে, বুঝতেছো? মনে করো যে আহ, আমি যদি তুমি যদি তোমরা যদি না মনে করো 1 কেজি বেগুন কথা চিন্তা করো, 1 কেজি বেগুনের কথা চিন্তা করো। মনে করো যে উনি ব্যবসায়ীটা কিনলো 20 টাকা কেজি, 20 টাকা কেজি কিনলো। কিন্তু বিষয়টা কি, 20 টাকা কেজি কি আসলে প্রকৃত মূল্য, ক্রয় মূল্য? আসলে কি তা না। কারণ দেখো, এই 20 টাকা কেজি যে বেগুনটা কিনে আসলো, সেটা কিন্তু একটা দোকানে রাখতে হবে। তো দোকানে রাখলে সেক্ষেত্রে অবশ্যই দোকানে একটা ভাড়া আছে। কথা কি বুঝতেছো? দোকান ভাড়া আছে। এরপর দেখো, যখন মনে করো এক জায়গা থেকে একটা জায়গা থেকে কিনে নিয়ে আসলো, মানে দোকানটা এখান থেকে কিনে নিয়ে আসলো, সেক্ষেত্রে একটা পরিবহন খরচ আছে, নাই? পরিবহন খরচ আছে। তার মানে দোকান, এখানে একটা দোকান দিয়ে রাখছে, সেই দোকানে একটা ভাড়া আছে। তারপরে এই এমনিতে এই বেগুনের মূল্য হচ্ছে 20 টাকা কেজি। তারপর আরো অন্যান্য খরচ থাকতে পারে। এখন এই যে সব মিলে একটা প্রকৃত একটা খরচ আসলো। তো মনে করো যে সেই বেগুনটার খরচ পড়লো হচ্ছে প্রতি কেজি 25 টাকা। খেয়াল করে দেখো, 25 টাকা। তাহলে টাকা দিলাম কত? তাহলে প্রতি কেজি মূল্য পড়লো 25 টাকা। তাহলে এখন কিন্তু এটা তার প্রকৃত মূল্য। মনোযোগ দাও, 20 টাকা কেজি কিন্তু কিনে নিয়ে আসছে, বাট তার কিন্তু অন্য খরচ মিলে, সে দোকানের খরচ, দোকান ভাড়া খরচ, তার পরিবহন খরচ, তারপর অন্যান্য খরচ, এবং 20 টাকা কেজি সবকিছু মিলায়ে আবার আসলো কত? 25 টাকা কেজি। তার মানে 1 কেজি বেগুনের দাম পড়লো কত? তোমার 25 টাকা। তাহলে এই ব্যবসায়ী দেখো, প্রতি কেজি বেগুনের উপরে কত টাকা করে বিনিয়োগ করলো? দেখো, 25 টাকা করে। ওই যে প্রকৃত যে খরচটা, এই প্রকৃত খরচটার নামটা হচ্ছে বিনিয়োগ। কথা ক্লিয়ার হয়েছো তোমরা সবাই? এখানে যে প্রকৃত খরচটা হলো, অর্থাৎ 20 টাকা মূল্যের যে বেগুন, তারপর আছে পরিবহন খরচ, দোকান ভাড়া, আর অন্যান্য আনুষঙ্গিক যে খরচটা, সব মিলিয়ে এখন পড়তেছে দেখতেছি প্রতি কেজি 25 টাকা। এই 25 টাকায় হচ্ছে তার আচ্ছা স্যার, বিনিয়োগ। বলো। স্যার আজকে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তো। হ্যাঁ, পরীক্ষার কথা ছিল, তুমি লাস্টে জয়েন করতে হয়ে যাওয়া। প্রশ্নটা আমি কমপ্লিট করতে পারিনি, যার কারণে আমি পরীক্ষা নিতে পারতেছি না। আগামী 23 তারিখে তোমাদের এক্সামটা হবে। জি স্যার। আমার কথা স্যার কি এটা বুঝতে পারছো? গ্রুপে একটু বলে, জি হ্যাঁ স্যার ঠিক একটু আছে। এটা গ্রুপে বলে দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যে গ্রুপের একজন দায়িত্ব না নিয়ে তুমি এটা গ্রুপে বলে দিও। হ্যাঁ, একজন দায়িত্ব নিয়ে, আমি দেবো না, তোমরা এটা বলে নিও যে নেক্সট 23 তারিখে এক্সাম হবে। জি স্যার। কথা ক্লিয়ার হয়েছো? হ্যাঁ। এখন আমরা যেটা দেখতেছি, খেয়াল করো। তাহলে এখানে আমি যে প্রকৃত মূল্যটা কিন্তু এখন 25 টাকা। তাহলে এই প্রকৃত মূল্য যদি 25 টাকা হয়ে থাকে, তাহলে খেয়াল করো এই প্রকৃত মূল্যটাই আছে আমাদের বিনিয়োগ। তার মানে ওই ব্যবসায়ী প্রতি কেজি বেগুনের উপরে 25 টাকা দরে মানে বিনিয়োগ করছে। কথা ক্লিয়ার হয়েছে? হ্যালো?
এবার তোমরা একটা কথা বলতে পারো। জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। বিনিয়োগটাতে বুঝতে পারছো, বিনিয়োগটা হচ্ছে প্রকৃত খরচটা। প্রকৃত খরচটা কোনটা? যে একটা জিনিস যদি আমি কিনতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে দোকান, আমি মানে একজন যে ব্যবসায়ী যে দিতে তার জিনিসগুলো বিক্রি করতে চাই, সেক্ষেত্রে তার পরিবহন খরচ আছে, সেই জিনিসের মূল্য আছে, দোকান ভাড়া আছে, আরো অন্যান্য খরচ আছে। সব মিলিয়ে আমরা একটা কি বলি, একটা প্রকৃত খরচ। আর প্রকৃত খরচটা আছে বিনিয়োগ। প্রকৃত খরচটা আছে বিনিয়োগ। এখন কথা হচ্ছে, তোমরা জানো হয়তোবা, সবাই জানো, এটা তো হয়তো না সবাই জানো, যে আসলে কোন একটা জিনিসে ব্যবসা করতে হলে লাভও হয় আর লসও হয়, অর্থাৎ লোকসানও হয় আবার কিন্তু লাভ হয়। জানো তো? এটা জানো না? মানে কোনো কিছু যদি বিক্রি করো, সেক্ষেত্রে জি সেটা স্যার। সেক্ষেত্রে লাভও হতে পারে, আবার কিন্তু ক্ষতি হতে পারে বা লোকসানও হতে পারে। এখন এই লাভ বা ক্ষতি আমরা কিভাবে বের করব? মনে করো তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে বিক্রি ক্রয় করছো, ক্রয় করার পরে সেটা বিক্রয় করলে আছে 120 টাকা। সেক্ষেত্রে এখানে বলো তো লাভ হলো না? আমরা একটা জিনিস ক্রয় করলাম 100 টাকা দিয়ে, বিক্রয় করলাম আছে আমরা কত? 120 টাকা দিয়ে। তাহলে আমাদের এখানে লাভ হলো। তাহলে আমরা লাভটা কিভাবে বের করছি? দেখো, লাভটা বের করতেছি যে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা আমি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু সেটা আমরা লাভ পাচ্ছি। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি, যদি লাভ হতে হয় অবশ্যই ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তার মানে আমরা এখানটা একটা লিখতে পারি, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাইনাস ক্রয় মূল্য। দেখো তো বুঝো নাকি এটা? তার মানে আমি 100 টাকা দিয়ে কিনছিলাম, পরে 120 টাকা দিয়ে বিক্রি করলাম, সেক্ষেত্রে আমাদের লাভ যে কত টাকা হলো, 20 টাকা হলো। কিভাবে বের করতেছি? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করতেছি। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের লাভ পাই। তো এখন যদি লোকসানের কথা বলো, লোকসান বা ক্ষতি যাই বলো একই কথা, বা লস, ইংলিশে লস বলা হয়। লোকসানটা, লোকসান তাহলে কি হবে? মনে করো তুমি 100 টাকা দিয়ে তুমি কিনছো যে একটা জিনিস, বিক্রয় করতে গিয়ে দেখছি 80 টাকা বিক্রি করতেছো, সেক্ষেত্রে লস হচ্ছে না আমাদের? লস কত টাকা হচ্ছে? 20 টাকা লস হচ্ছে। কিভাবে বিয়োগ করলা, বের করলা কিভাবে? এই ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্য বিয়োগ করলা। কথা কি বুঝলাম? তাহলে তাহলে কি আমরা বলতে পারি যে লোকসান ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তোমরা কি এটা বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলো, সোজা জিনিস। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার তাহলে জি আমরা স্যার, এভাবে, বুঝতে পেরেছি। হ্যাঁ পরীক্ষা নেওয়ার ওকে, কথা। হ্যাঁ তোমরা একটা গ্রুপে একজন দেও তো, পরীক্ষা নেওয়ার কথা। আসলে প্রশ্নটা আমি কমপ্লিট করতে পারিনি, এই জন্য আগামী 23 তারিখে কনফার্ম 100% তোমাদের পরীক্ষা হবে। কথা ক্লিয়ার? স্যার আমাদের গ্রুপটা তো খোলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ তো খোলা হয়েছে না? ঠিক আছে, ওই জি গ্রুপটাতে স্যার, আমাকে আপনিও অ্যাড আছেন। স্যার ঠিক আছে আপনাকে অ্যাড তাহলে। করেছি। ঠিক আছে, তাহলে আমরা ওখানেই আমাদের প্রশ্নটা আমি দিয়ে দেবো আগামী 23 তারিখ। ওখানে তোমরা পরীক্ষা কি করবা, ওটা লিংক থাকবে, প্রশ্ন তো না লিংক থাকবে, লিংকে ঢুকেই তোমরা বুঝতে পারবা। পরীক্ষা কি দিয়েছো তোমরা এর আগে? না স্যার, একটা। হ্যাঁ ঠিক আছে, আমি যে পরীক্ষা আগামী মঙ্গলবার দিন, তুমি আবার ম্যাথ আচ্ছা দিবা। স্যার, বলো স্যার পরীক্ষা বলো কেমনে নিবেন এটা একটু বলে দিলে ভালো হতো। আমি কারণ কেমনে নিব? স্যার এই জিনিস নিয়ে অনেক জিজ্ঞেস করেছে অনেক মেয়েরা, ও যে হ্যাঁ, পরীক্ষা কেমনে নিবে। পরীক্ষাটা হচ্ছে তোমাদেরকে আমি এর আগে বলছিলাম, সেটা হচ্ছে যে তোমাকে মনে করো যে গ্রুপটা খোলা হয়েছে, সেই গ্রুপে আমি একটা লিংক পাঠাবো। লিংক, লিংক তো বুঝো তোমরা? তোমরা তো যে লিংকে প্রবেশ করলে, লিংকে যদি তুমি হচ্ছে ক্লিক করো, সেক্ষেত্রে তোমার একটা প্রশ্নপত্র চলে আসবে। প্রশ্নপত্র চলে আসবে, মনে করো এখানে একটা প্রশ্নপত্র আসলো, তো ওখানে লেখা থাকবে তোমার নাম, তারপর শ্রেণী, রোল। লেখার পরে দেখবে যে এরকম প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন দেওয়ার পরে আবার অপশন হিসাবে ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে, 4টা থাকবে। এখন তোমার যেটা মনে হয় যে অ্যান্সার হবে এটা, মনে করো খ অ্যান্সার, তাহলে ওখানে তুমি এটা ক্লিক করবা এরকম করে। যার টাচ ফোন আছে টাচ দিয়ে ক্লিক করবা, অথবা যাদের হচ্ছে ল্যাপটপ আছে তারা এটা ক্লিক করবা। ক্লিক করলে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। কথা ক্লিয়ার? খুবই সোজা জি একটা স্যার। বিষয়। আর স্যার, হুম, বলো। মোট কয়টা থাকবে? তোমার আমি আমি মোটামুটি 20টা প্রশ্ন দিব, এমসিকিউ 20টা, 20 আর মার্কের মোট পরীক্ষা হবে। সময়? সময় থাকবে হচ্ছে, যেহেতু আমাদের পরীক্ষার নিয়ম 20টা 20 মিনিট, মানে তোমার যেহেতু এমসিকিউ যে বিষয়টা, তো সেক্ষেত্রে তোমাদের আমি 2-3 মিনিট বেশি দিতে পারি। দেখা যাচ্ছে 20 মিনিটের ক্ষেত্রে স্যার 22 মিনিট 30 বা মিনিট দিলে ভালো
স্যার না না 30 মিনিট অত দিলে ভালো। না অত ভালো হবে না। আমি স্যার তোমাকে বলি, তোমাদেরকে আমি বলি বিষয়টা শোনো। যেহেতু রেকর্ডিং হচ্ছে কথাটা হচ্ছে তোমার যদি 30 মিনিট সময় আমি দিই তাহলে কি করবে জানো? তোমরা করবা কি, তোমরা তোমাদের বান্ধবীর কাছে জিজ্ঞেস করবে যে ওর কত অ্যান্সার কত হবে রে, মানে একের অ্যান্সার কত হবে, দুইয়ের অ্যান্সার কত হবে, তিনের অ্যান্সার কত হবে, এরকম করে জেনে নিবা। জেনে নিয়ে তোমরা অ্যান্সারটা করে ফেলবা। ওরকম সুযোগ আমি দিব না। তাহলে স্যার 25 হুম, মিনিট কারণ আমাদের রিভিশনও দিতে হবে তো। না এখন সেটা হইলো আমি যে এতে শোনো শোনো কথা বাদ স্যার দাও। শুধু কি ম্যাথেরই পরীক্ষা হবে? আমাদের অঙ্কের কি এভাবে রিভিশন দিবা তুমি? অনলাইনে সিটি আহ, বু- পরীক্ষা এগুলা কি হবে হ্যাঁ, না? ও আমাদের তো সবগুলো অন্যান্য হবে। সময় মার্চ মাসে পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সব পরীক্ষাই হবে। আমি নিজে এক্সট্রা ভাবে তোমাদের পরীক্ষাটা নিতেছি। আমি এক্সট্রা নিতেছি। সব পরীক্ষাই হবে তোমাদের। তোমাদের সিটি পরীক্ষা হবে। তোমাদের দেখা যাচ্ছে স্যার 30 কবে তারিখে মনে হবে? হয়, 30 তারিখে তোমাদের স্কুল খোলার কথা আছে। দেখা যাক কি হয়। যেতে যদি পারে। হতে পারে সেদিন খুললেই স্যার তাহলে এই পরীক্ষাটা কি শুধু এমনি এমনি? এমনি এমনি মানে আমি তোমাদেরকে একটা যাচাই করতেছি। তোমাদেরকে আমি একটা অধ্যায় শিখালাম, একটা অধ্যায় শেষ করে দিলাম। তোমরা ও কি পড়াশোনা করছো না করছো এটা আমি জানবো না? এটা কষ্ট করে একটা অধ্যায় আর শেষ করলাম। স্যার গত বছর বলো। এই এই তারিখে আজকের তারিখে স্কুল বন্ধ হয়েছিল। হয়েছে, ঠিক আছে, বুঝেছি। এখন আমরা কথা না বলে আমরা পড়াশোনা যাই। হ্যাঁ, আপনি তো মনে আছে আমার কি, যাই হোক, হচ্ছে যে কারণ আমি তোমাদের সাথে ক্লাস নিয়েছি, আমি ক্লাস 7-এ নিয়েছি না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি সেক্ষেত্রে স্যার। আমারও তোমাদের মনে আছে। যাই হোক হলো, এখন আমরা অঙ্ক পড়াশোনায় যাই। হ্যাঁ, পরীক্ষা সিস্টেম তো বুঝতে পারলাই। আমরা এখন পড়াশোনায় যাব। পড়াশোনাটা কি বললো দেখো। তাহলে আমরা লাভ এবং লোকসান বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে এই লাভ লোকসানের আবার শতকরা হিসাব করা যায়। মনে করো আমি বললাম 100 টাকায় বিষয়টা কিনে, বা আমি অন্য একটা অঙ্ক দিলাম, মানে 200, মনে করো 20 টাকায় কিনে আমি জিনিসটা বিক্রি করলাম 250 টাকা দিয়ে। সেক্ষেত্রে আমাদের লাভ হলো। এখন বলতেছে যে প্রশ্নে এমন আসতে পারে শতকরা কত লাভ হলো। প্রশ্ন দিতে পারে যে শতকরা কত লাভ, এই প্রশ্ন বলতে পারে। দেখো আমি সবকিছু লিখলাম না, জাস্ট একটা লিখলাম যে 220 টাকায় আমি ক্রয় করে 250 টাকা বিক্রয় করলাম। সেক্ষেত্রে প্রশ্ন করা হলো যে শতকরা কত লাভ হলো। শতকরা, শতকরা শব্দ অর্থ জানো 100। শতকরা শব্দ অর্থ হচ্ছে 100, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, তোমাকে এটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তো আমাদের লাভ তাহলে কত হলো। দেখো 220 টাকা আমি ক্রয় করছি আর বিক্রয় করছি 250 টাকা দিয়ে। তাহলে লাভ কত হলো? তাহলে আমি সংক্ষিপ্ত করে অঙ্কটা যদি দেখাই, লাভ ইকুয়াল টু তাহলে বিক্রয় মূল্য, অঙ্কটা তুলে নিই আমি, মাইনাস ক্রয় মূল্য। অঙ্কটা ছিল এরকম, মানে সংক্ষিপ্ত করে অঙ্কটা তুলেছি আমি। 220 টাকা ক্রয় করছি, 250 টাকা বিক্রয় করছি, তাহলে বিক্রয় মূল্য 250 টাকা মাইনাস 220, ক্যালকুলেশন করলে 30 টাকা না? তার মানে জি আমাদের লাভ স্যার। হলো 30 টাকা। লাভ দেখো 30 টাকাটা কিসে থেকে হলো, দেখো তো 220 টাকা থেকে হলো না? 220 টাকা থেকে আমাদের 30 টাকা লাভ হলো না? আমি জিনিসটা ক্রয় করছিলাম 220 টাকা দিয়ে, তার উপরেই তো আমার 30 টাকা লাভ হয়েছে। তাহলে বেস কোনটা? 220 টাকা না আমাদের বেস? জি স্যার, তাহলে 220 আমরা এখন টাকা। দেখো তো, খেয়াল করে দেখো, তাহলে 220 টাকায় 220 টাকায় আমরা যদি লাভ হয় কত টাকা? 30 টাকা। দেখো তো বুঝো নাকি? তো সুতরাং 1 টাকায় আমাদের ঐকিক নিয়ম করতেছি 30/220 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 30/100/220। ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো। এখানে আমাদের 6-3 11 দিয়ে ভাগ করা যায় 11, তাহলে এখানে 5 হয়। তাহলে এটাকে ক্যালকুলেশন করে 5 30 150, 150/11। এখন এটাকে ক্যালকুলেশন করতে পারবা কেউ? মানে এটা একবারে করলে কত হয়? শোনো আমি 6-3 150 মাইনাস 11 ভাগ 11, মানে 13 দশমিক তোমার হচ্ছে 6-4 দিলাম। দেখো বুঝি এই টাকা। তো আমাদের প্রশ্ন করেছিল, দেখো প্রশ্ন করেছিল যে শতকরা, দেখো বলছো শতকরা কত লাভ। এই শতকরা লাভের ক্ষেত্রে দেখো আমাদের মূলত লাভ হয়েছে 30 টাকা। এখন তোমাকে প্রশ্ন করছে শতকরা কত লাভ, মানে 100 টাকায় কত লাভ। তার মানে দেখে নিলাম 220 টাকা লাভ হয়েছে 30 টাকা। তবে 1 টাকা লাভ কত, 100 টাকা লাভ কত। কেন 100 টাকা করলাম? কারণটা বলছিল শতকরা কত লাভ হবে। শতকরা মানে 100 টাকায়। 100 টাকা আমাদের লাভ দেখো 13.64 টাকা। তো উত্তর হিসাবে আমাদের লিখতে হয় পার্সেন্টেজ হিসাবে। উত্তর লিখতে হচ্ছে
9.64%। দেখো বুঝো নাকি? জি স্যার না বুঝেছি। বুঝতে বললে আমাকে বলতে পারো, তোমরা যারা বুঝোনি আমাকে বলো স্যার আমি এটা বুঝতে পারিনি। কি কথা কি বুঝতে পারছো সবাই? বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যে আমাদের লাভটা যে শুধু বের করি তা না, লাভটা শতকরা কত লাভ হয় সেটাও কিন্তু আমরা বের করতে পারি। শতকরা কত লাভ হয় সেটা আমরা দেখবো কি বেসটা হিসাব করবো। এখানে বেস কোনটা? বেস হচ্ছে 220, অর্থাৎ আমাদের লাভটা হচ্ছে কত? 30 টাকার লাভ কিসে হয়েছে? 220 টাকা ব্যবহার করে। আমি যে 220 টাকা যে ব্যবহার করছি বা 220 টাকা যে আমরা বিনিয়োগ করছি, সেই 220 টাকা বিনিয়োগ করে আমার লাভ হয়েছে 30 টাকা। এটা কিন্তু বিনিয়োগ, এটা বিনিয়োগ কিন্তু। তাই বিনিয়োগ 220 টাকা বিনিয়োগ করে লাভ হচ্ছে 30 টাকা। আমি সেজন্য লিখলাম 220 টাকা লাভ হয় 30 টাকা, 1 টাকা লাভ হয় এত টাকা, 100 টাকা লাভ হয় এত। 100 টাকা কেন লিখলাম? কারণটা দেখো এখানে শতকরা কত লাভ হবে সেটা বের করতে বলছে। তোমরা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা সবাই? জি স্যার। স্যার তোমাদেরকে আমি একটা অভিজ্ঞতার কথা বলো, অনেকে কিন্তু এই টাকা দিয়ে লাভ বের করতে চাই, বলে 250 টাকা লাভ 30 টাকা, তাহলে কি হবে এটা বলো? নো স্যার। এটা হবে না। স্যার। কারণটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে বিনিয়োগের উপর। বিনিয়োগটা কি করছি আমি? এটা তো আমরা বিক্রয় মূল্য, এটা বিক্রয় করছি বা বিনিয়োগ করছি আমরা এইটা, বিনিয়োগ করছি আমরা এইটা। যদি এটা যদি বিনিয়োগ করে থাকি এই টাকাটা আমি কত লাভ পাচ্ছি সেটা আমি বের করবো, বা এই টাকা থেকে কত ক্ষতি হচ্ছে সবকিছু আমরা এখান থেকে বের করবো। কথা কি বুঝতে পারলাম? মানে লোকসান বা ক্ষতি এটা বের করার ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? যদি শতকরা বের করতে চাই তাহলে বেস বা বিনিয়োগ, এই বিনিয়োগটা নিয়ে আমরা হিসাব করতে হবে যে এই এত বিনিয়োগ করে কত টাকা লস হলো, তাহলে 1 টাকায় কত টাকা লস হলো, 100 টাকায় কত টাকা লস হলো। কথা কি বুঝেছো? মনে করো যে এখানে 250 টাকা আছে না, বিক্রয় মূল্য 210 টাকা, না মনে করো 200 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা, তাহলে কি হতো? তাহলে লস হয়ে গেল না? জি স্যার। তাহলে লস কত হলো? লস হলো 20 টাকা লস হলো আমাদের। 20 তাহলে টাকা। বিনিয়োগ করছিলাম কত হলো? 220 টাকা। তাহলে আমাদের এখানে কত হবে? তাহলে 220 হবে না 200 হবে বলো তো? 200 হবে। 200 কেন 200 হবে? এইটা এবার বুঝে গেছি, দেখছো? ভুলে গেছো। বিনিয়োগ করছি কোনটা আমরা? বিনিয়োগ করছি 220 টাকা। 220 টাকায় লস হয়েছে আমার 20 টাকা। আমার 200 টাকায় নয় তো এটা। তোমরা মনে হয় বুঝোনি, গোলমাল পাকায় ফেলছো। দেখো আবার আমি বলি, এখানে এই অঙ্কটা তো আমি লাভের ক্ষেত্রে বুঝালাম, আমি পরে একটা অঙ্ক যাই। মানে এই অঙ্কটার ক্ষেত্রে এরকম একটা অঙ্ক দেখাবো, মানে ক্ষতি হয়েছে এরকম ক্ষেত্রে। মনে করো 220 টাকা দিয়ে আমি ক্রয় করলাম একটা জিনিস, আর বিক্রয় করলাম হচ্ছে 200 টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য আমাদের। তাহলে বিক্রয় মূল্য যদি কম হয়েছে, ক্রয় মূল্য বেশি, তাহলে লস হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই লোকসান হয়েছে। তাহলে লোকসান কত টাকা হয়েছে? লোকসান হয়েছে তোমার কত? 220 মাইনাস 200, অর্থাৎ 20 টাকা লস হয়েছে, লোকসান হয়েছে। এখন আমরা যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন বলা হয় শতকরা কত লস হয়েছে, শতকরা কত লোকসান হয়েছে, তাহলে অঙ্কটা কিভাবে করবা? লোকসান হয়েছে, প্রশ্নটা করা হয় এরকম করে, শতকরা কত লোকসান হয়েছে, শতকরা। তা দেখো এখন তাহলে আমাদের কি এই 200 নিয়ে কাজ করব না 220 নিয়ে কাজ করবো বলো তো? 220। 220। আমি তোমাদেরকে বলেছি যেটা বিনিয়োগ করতে হয় তার উপরে আমাদের লাভ বা লোকসান ব্যবহার করতে হয়, বিনিয়োগ। তাহলে বিনিয়োগ 220 টাকা, তো আমাদের কি লিখবো এখানে? 220 টাকায় লোকসান হয়েছে, 220 টাকায় লোকসান। লোকসান বা ক্ষতি একই কথা, লোকসান হয় কত টাকা? 20 টাকা। তো সুতরাং 1 টাকায় লোকসান হয় 20/220 টাকা। সুতরাং 100 টাকায় লোকসান হয় 20 গুণন 100 বাই হচ্ছে কি 220। ক্যালকুলেশন করলে একটা শূন্য কাটা, তারপরে এসে 22, এটা 11, এটা হচ্ছে 5, 5 কুড়ি 100, 100/11। তো মোটামুটি বুঝতেছো? 100/11, তার মানে 9.09, তার মানে 9.09 টাকা। তাই লোকসান হয়েছে কত? স্যার উত্তর আপনার খাতাটা আরেকটু পাশে আনেন, দেখতে পারতেছি না পুরো ওকে স্ক্রিনটা। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। উত্তর 9.09%। এটা হচ্ছে লোকসান।
মিউট থেকো, শব্দ আসতেছে। দেখো এটা বুঝেছো কিনা তোমরা সবাই? জি স্যার বুঝেছি। তার জি মানে আমাদের স্যার লাভ বুঝতে বা লোকসান যাই বলুক না কেন, সেটা শতকরা যদি বলতে বলে 100 লিখবো। আর আমরা কি করব, এখানকার বিনিয়োগটা নিয়ে আমরা কাজ করব। বিনিয়োগ, এখানে বিনিয়োগ কত? 220 টাকা। 220 টাকা লোকসান হয় 220 টাকা। যেমন আগেরটা একই করছিলাম, লাভের ক্ষেত্রেও একই লিখছিলাম। দেখো এই যে 220 টাকায় লাভ হয়েছে 30 টাকা। তার মানে বিনিয়োগটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কি পরিমাণ বিনিয়োগ করছি সেটার উপরে আমার কাজটা হচ্ছে। কি কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। এখন তাহলে আমাদের লাভ আর লোকসান বা ক্ষতি এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? বলো তো, একদম ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। হ্যাঁ। এখন জি যদি স্যার। ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমরা যেটা এখন দেখাবো স্যার একটু মুনাফা। লিখে নেই। ওকে ওকে ওকে, বলবো তো? হ্যাঁ, এই যে ক্রয় মূল্য 200 টাকা, 20 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা। স্যার জি এর স্যার, মানে থ্যাংক ইউ। এর মানে লাভ ক্ষতি মূলত নির্ভর করে ক্রয় মূল্যের উপর। মানে বুঝি না, কি বললা? এর মানে লাভ ক্ষতি মূলত ক্রয় মূল্যের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রয় মূল্যের উপর না, দুইটার উপর নির্ভর করবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটার উপরে নির্ভর করবে লাভ ক্ষতি। মূলত লাভ ক্ষতি একবারে বলতে চাইলে বিক্রয় মূল্যের উপর নির্ভর করে, এটা ক্রয় মূল্যের উপরে না। লোকসান বা লাভ যে নির্ভর করেছে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য যদি তোমার ক্রয় মূল্য সে বেশি হয় তাহলে লাভ হবে। আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য সে কম হয় তাহলে লোকসান হবে। তা নির্ভর করছে কার উপরে? নির্ভর করছে সে বিক্রয় মূল্যের উপরে। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তার মানে লাভ বা লোকসান এটা নির্ভর করতেছে আমাদের বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য বেড়ে গেলে লাভ হবে, বিক্রয় মূল্য কম হলে লস হবে। এটা এখন আমরা একটা বিষয় শিখাবো, সেটা তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু অঙ্কে যাচ্ছি না সরাসরি, স্যার কারণ আর অঙ্কে একটু। আর একটু কোন জায়গায় বলো তো, যে এই জায়গায় বুঝি নাই। স্যার লাস্টের টুকু লেখা বাকি আছে। ও, এখন লেখা বাদ আছে? দ্রুত লিখো, ক্লাস অল্প টাইম না, অনলি 40 মিনিট টাইম, মনে করো যে সময় থাকে না আর। স্যার স্ক্রিনশট নিয়ে নিই। নাও, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। জি স্যার হয়ে গিয়েছে। ওকে, এখন কথা হচ্ছে যে তোমরা এটা খেয়াল করে দেখো। আমরা কিন্তু প্রথমে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতেছি একটা কারণে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার না করে অঙ্ক করালে সমস্যা পড়বা। সেজন্য আমি প্রত্যেকটা অধ্যায় করার আগে আগে প্রথমে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে নিই, তারপর একটা অঙ্ক শুরু করি। দেখবে যে অঙ্ক একে অটোমেটিকলি তোমরা নিজেরাই পারতেছো। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা আসবো সেটা মুনাফা। লাভ লোকসান তো শেষ করলাম, এখন আসবে কি মুনাফা। তো মুনাফার আসলে বিষয়টা কি? মনে করো তুমি ব্যাংকে 5,000 টাকা রাখলে, ব্যাংকে 5,000 টাকা জমা রাখলে, দেখা যাচ্ছে যে 1 বছর পরে তোমাকে 5,500 টাকা দিল। 1 বছর পরে তুমি নিতে গেলা, তোমাকে দেখা যাচ্ছে 5,500 টাকা দিয়ে দিল। এই যে এখানে 500 টাকা তোমাকে বেশি দিল না? তুমি জমা রাখছিলা কত? 5,000 টাকা, কিন্তু পেলা তুমি 5,500 টাকা। তো তোমাকে 500 টাকা বেশি দিল না? এই যে 500 টাকা বেশি দিল, এটা হচ্ছে মুনাফা। এটাই মুনাফা বা সুদ বা ইন্টারেস্ট। সুদ বলা যায় না আসলে, সুদটা আসলে কেমন যেন শোনায়, এজন্য মানুষ মুনাফা ইউজ করে অথবা ইন্টারেস্ট ইউজ করে। ঠিক আছে, সুদটা একদমই হারাম বিষয়, সেটা আমরা জানি। তো সেটা আমরা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো এখানে মুনাফা বা ইন্টারেস্ট, এই কথাটা ব্যবহার করব। তাহলে মুনাফাটা কি? দেখো মুনাফাটা হচ্ছে যে এই যে 500 টাকা, এটা আমাদের মুনাফা। আর তুমি এই যে 5,000 টাকা দিয়েছিলে জমা, এটাকে বলা হয় মূলধন। কথা কি বুঝতে পারছো? এটাকে বলা হয় মূলধন। আর তোমাকে যে 500 টাকা বেশি দিল, এই 500 টাকা বেশি দিল সেটা হচ্ছে কি? মুনাফা। অর্থাৎ তুমি যেটা জমা করেছিলে ব্যাংকে, সেটা হচ্ছে মূলধন। আর যেটা তুমি এক্সট্রা ভাবে 500 টাকা পেলে, সেটাকে বলবো মুনাফা। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন কথা হচ্ছে যে তাহলে মূলধন শিখলা, মুনাফা শিখলা। এখন কথা হচ্ছে যে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যে এই বিষয়টা সেটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার এই বিষয়টা কি আসলে? তোমাদের যদি আমি একটা স্ক্রিন শেয়ার করি, দেখি আমি স্ক্রিন শেয়ার করি।
দেখো তো বিষয়টা বুঝো নাকি? আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা কি দেখতে পারতেছো? আমি একটা বই মানে পিডিএফ ফাইলের বইটা নিয়ে আসছি। সবাই জি স্যার। তোমরা কি দেখতে পারতেছো? বই একটা স্ক্রিন বইটা এসেছে। দেখা যাচ্ছে না, বই শুধু নেই। একটা স্ক্রিন আসছে। কি বই দেখা যায় না? বই দেখা যায় না? না না স্যার, স্যার বই বইয়ের আসেনি, ছবি তো স্ক্রিন আসেনি। আসছে একটা। স্ক্রিন স্যার আসছে বাট বইয়ে আসেনি। বই আসেনি। নো স্ক্রিন স্যার। তো শেয়ার করলাম বাট আসে না কেন? ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা বাদ দিলাম। হ্যাঁ, ওটা বাদ দিলাম। ওটা আমি চাইছিলাম যে ওই বই থেকে একটা দেখাবো। তো এখন খেয়াল করে দেখো তো তোমরা, এই যে মুনাফার হার লিখছি, মুনাফার হারটা কি আসলে? মুনাফার হারটা হচ্ছে যে 100 টাকায়, খেয়াল করো মনোযোগ দিয়ে, হ্যাঁ, এই সংখ্যাগুলো একটু মুখস্থ করবা, হ্যাঁ। 100 টাকায় আমি সংখ্যাগুলো কিন্তু পরীক্ষায় দিব। 100 টাকায় 1 বছরের মুনাফা। মুনাফাকে আমরা কি বলি? বলে মুনাফাকে মুনাফার হার বলি। হার। মুনাফার হার, হ্যাঁ, মুনাফার হার। তাহলে কি হচ্ছে দেখো, 100 টাকায় 1 বছরে মুনাফাকে মুনাফার হার বলি। এখন কথা হলো দেখো, তাহলে যদি তোমাকে এটাকে আর দ্বারা প্রকাশ করে, আর মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে এটা মুনাফার হার সমান হচ্ছে আর দ্বারা প্রকাশ করা, ছোট হাতের আর। এখন কথা হচ্ছে তাহলে তোমাকে যদি বলি যে 3%, তাহলে বলতে কি বুঝবা? মানে মুনাফার হার বললাম 3%, তাহলে বলতে কি বুঝবা? স্যার এক 100 আগে বছরের মুনাফা 3 টাকা। হ্যাঁ, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 3 টাকা। 3 কথা টাকা। ক্লিয়ার? এখন যদি আমি জি, বলি স্যার। আর পার্সেন্ট বলি, তাহলে কি বলবো বুঝবা? 100 টাকায় 1 বছরে মুনাফা হচ্ছে 8 টাকা। আর ক্লিয়ার হয়েছে বিষয়টা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে মুনাফার হারটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং সেই মুনাফার হারের সংজ্ঞাটা তোমরা কিন্তু মুখস্থ রাখবা, হ্যাঁ, আমি কিন্তু পরীক্ষা দিব। সেটা মুনাফার হারের সংজ্ঞাটা হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। এখন সেই মুনাফার হার যে 3% লিখি, তাহলে বুঝবো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 3 টাকা। আবার যে 8% বলি, তাহলে বুঝবো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা। এটা আমরা বুঝবো। এখন আসলে মুনাফার সময় বা সময়কাল, বা মুনাফার সময় দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, একে প্রকাশ করা হয় এন দ্বারা। এন, এটা কি জিনিস? দেখো মনে করো তুমি যে এখানে যে ব্যাংকে প্রথম মূলধন 1 বছরের জন্য রেখে আসছিলা, এখন তুমি মনে করো যে 1 বছরের জন্য রাখবা না, তুমি 5 বছরের জন্য রাখবা। 5 বছরের জন্য, 5 বছরের জন্য। এই যে 5 বছরের জন্য রাখলা, তার মানে কি এখানে দেখো তোমার কিন্তু প্রতি বছরে বছরে কিন্তু ইন্টারেস্ট দেওয়া হবে। ইন্টারেস্ট দেওয়া হবে না? জি স্যার। তাহলে মোট কয় বছর দেওয়া হবে? মোট 5 বছর 5 দেওয়া হবে। বছর। দেখো আগে জি, দেওয়া হলো 1 বছর, এখন কিন্তু দেওয়া হচ্ছে 5 বছর। কারণ তুমি বলছো যে আমি 5 বছরের ভিতরে আর টাকা নিব না, 5 বছর পরে সে টাকাটা নিব। তার মানে কি 5 বছর দেওয়া হবে। এই যে 5 বছর ধরে যে তোমাকে মুনাফাটা কাউন্ট করা হচ্ছে, এটাকে বলা হয় মুনাফার সময়, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এখন তাহলে মুনাফার হার গেল, বুঝতে পারলাম, মুনাফার সময়টা গেল। এখন আমরা কি মূলধন, তাহলে মূলধনকে আমরা লিখতে পারি পি দ্বারা প্রকাশ করতে পারি। মূলধনটা মানে যেটা তুমি দিবা, মানে ব্যাংকে জমা রাখলা বা যে কোনো কিছুতে জমা রাখলা, সেটাকে বলা হয় মূলধন। এটাকে বলা ইংলিশে বলে প্রিন্সিপাল থেকে পি আসছে। তো এখন তাহলে মূলধন গেল। এখন মুনাফাটাকে, তাহলে আবার এই মুনাফাটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তো এদের একটা সম্পর্ক আছে, মানে আই পি আর এন, এদের একটা সম্পর্কটা দেখো কেমন। সেটা হচ্ছে যে আই ইকুয়াল টু পি আর এন, একটা সূত্র, আই ইকুয়াল টু পি আর এন। আইটা কি? মুনাফা। পিটা হচ্ছে কি? মূলধন। আরটা হচ্ছে সময়, সরি, আরটা মুনাফার হার, 8 হচ্ছে আর মুনাফার হার। এন হচ্ছে কি? এন সময়। সময়। কথা ক্লিয়ার হয়েছে? তাই তোমাকে যদি জি স্যার। মুনাফাটা বের করতে বলে, তাহলে কিন্তু সরাসরি এই সূত্রটা দিয়েই ব্যবহার করতে পারবে। এখন মনে করো যে কেউ যদি মনে করে যে না, আমি সূত্রটা ব্যবহার করব না, আমি মূল নিয়মেই করতে পারবো, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করো যে সহজে আমি অঙ্কটা করে ফেলবো এই সূত্র দিয়ে, তাই পারবা। মনে করো আমি একটা অঙ্ক যদি লিখি, সময় কি পাওয়া যাবে? একটা অঙ্ক লিখবো। দেখো তাহলে আমরা কি সূত্র শিখলাম? মুনাফা বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে কি? মুনাফার হার, এনটা হচ্ছে সময়।
এটা। আর আরেকটা বিষয় আছে, সেটাকে দেখো, তুমি মনে করো যে এই যে 5,500 তোমাকে একবারে দিয়ে দেওয়া হলো, এইটাকে বলা হয় মুনাফার আসল। মুনাফা আসল বলা হয় এটাকে। দেখো মনোযোগ দাও, 500 টাকা আছে মুনাফা, 500 টাকা আছে কি মুনাফা, আর টোটাল যে টাকাটা তোমাকে ব্যাক দেওয়া হলো সেটা মিলে হবে কি মুনাফা আসল। কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে স্যার মুনাফা আসল আমরা ইকুয়াল টু লিখতে পারি, তাহলে কি মুনাফা প্লাস সব আসল। 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 তা এখন এই মুনাফা আসলটাকে এ দ্বারা প্রকাশ করা, এ তাহলে এ ইকুয়াল টু, তাহলে মুনাফা দেখো আই আর আসল আছে পি, তাহলে আই প্লাস পি। তো এখন একটা কাজ দেখো, আই সমান যেহেতু পি আর এন লিখলাম, পি আর এন লিখলাম যোগ পি। এখন যদি পি কমন নাও তাহলে কি দেখো তো 1 প্লাস আর এন লেখা যায় না? স্যার। স্যার তার মানে আমি এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু, এটা দেখো আমাদের এ পি ইন্টু 1 প্লাস আর এন, বা 1 যোগ হচ্ছে আর এন। এটা কি আমাদের বলবো কি মুনাফা আসলের সূত্র। কি বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার আমরা স্যার এটা বের করলাম কি মুনাফার এক সূত্র, আর এটা বের করলাম মুনাফা আসলের সূত্র। আরেকটা কথা বলে রাখি তোমাকে, শুধু যে মুনাফা বের করতে হবে তা তো না, তোমাকে মুনাফাটা দিয়ে দিল বলে মূলধন বের করো, বা মুনাফাটা দিয়ে দিল বলে আর বের করো, মুনাফার হার বের করো, তাহলে কিন্তু পারবে না বের করতে। যদি বলে যে জি এন স্যার। বের করো, তাহলে এন ইকুয়াল টু তাহলে কত হবে, আই বাই আছে কি পি আর আই বাই পি পি আর। তার মানে একটা সূত্র মুখস্থ রাখলে আমাদের কিন্তু অন্যগুলো সব আমরা এখান থেকে বের করতে পারবো। কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্র আমরা শিখলাম। এখন আমি চাইছিলাম একটা অঙ্ক করবো, কিন্তু অঙ্কটা সময় পাবো নাকি। আমি তো মুখে মুখে বলি অঙ্কটা একটু দেখে করা যায় নাকি। দেখো মনে করো একজন লোক, সম্পর্ক লিখলাম না, জাস্ট মুখে মুখে বলবো। একজন লোক 5,000 টাকা ব্যাংকে জমা রাখলো, খেয়াল করো, 5,000 টাকা ব্যাংকে জমা রাখলো, এবং সে ব্যাংক তাকে বলল যে প্রতি বছর 10% হারে তাকে মুনাফা দেওয়া হবে। তাহলে 6 বছর পর তার মুনাফা কত হবে? 6 বছর পর, আমি সংক্ষিপ্ত করে লিখলাম, পর তার মুনাফা কত হবে? মুনাফা কত হবে? কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার না বলো তো? দেখো আবার আমি জি বলি, স্যার একজন লোক 5,000 টাকা ব্যাংকে জমা রাখলো, ব্যাংক তাকে বললো যে তাকে 10% হারে মুনাফা দিবে। তাহলে 6 বছর পর তার মুনাফা কত হবে? তাহলে আমাদের সূত্র ব্যবহার করি। দেখো তো এখানে এখানে কি কি দেয়া আছে, তো আমরা এইভাবে লিখবো, এখানে পি এখানে পি সমান কত? 5,000, আর 5,000 সমান টাকা। 10%। তাহলে দেখো জি স্যার আর সমান আছে কি 10%, তো 10% কি আমরা রেখে দেব এরকম না, ও স্যার। পার্সেন্টেজ কি ওঠানোর জন্য 10/100 করতে 100 হবে। হ্যাঁ, এরপর দেখো এন এর মানটা কত দেয়া আছে? এন এর মানটা দেয়া আছে কত? 6 বছর। 6 6 বছর। আই সমান হোয়াট? আই সমান হোয়াট মানে মুনাফা সমান কত সেটা তোমাকে বের করতে হবে, আই বের করতে হবে। হ্যাঁ, তো সুতরাং দেখো আই ইকুয়াল টু, তাহলে পি আর এন, আর পি এর মানটা কত? 5,000, 5,000 গুণন আর এর মানটা 10/100, গুণন এন এর মানটা হচ্ছে কত? 6 বছর। তোমাদের একটা খেয়াল রাখবে সব সময়ের জন্য, এই পার্সেন্টেজটা উঠানোর জন্য আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। কেন জানো? পার্সেন্টেজের মানে হচ্ছে 100। কারণটা তোমাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে পার্সেন্টেজ বলতে কি বোঝায় আসলে। পার্সেন্টেজ বলতে বোঝায় শতকরা, 100 মানে শতকরা, শতকরা মানে 100, বলতে যে শতকরা 10, শতকরা যদি 10 হয় মানে 100 টাকায় 10 টাকা। তুমি যেমন পরীক্ষায় মার্ক পাও, মনে করো একজন পাইলো হচ্ছে 75 কত? 100 পাইলো, 175 পাইছে, তুমি এভাবে লিখো না, আমরা লিখি যেটা 175 পাইছে সে, মানে শতকরা সে এই মার্কটা পাইছে। সেক্ষেত্রে দেখো 10% বলতে বোঝাচ্ছে কি, যে সে শতকরা 10, শতকরা 10 100 ভাগের 10। 100 এ 10, সেজন্য আমরা এটা করে নেবো। কথা ক্লিয়ার? জি স্যার এখন খেয়াল করো, এই যে আমাদের অঙ্কটা করলাম, এখন জাস্ট অঙ্কটা হয়ে গেছে, আমরা জাস্ট এটা দুটো শূন্য কাটা, তাহলে 3,000 6 হয় স্যার। 6 আর 530, তার মানে কত হয়? 3000 টাকা। 3,000 3,000 টাকা হয়। জি এত স্যার টাকা? হ্যাঁ স্যার 50 গুণন হচ্ছে 60, 3,000 টাকা। ও বাবা, অনেক টাকা তো দেখছি। দেখো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? জি স্যার এখন জি আমি স্যার। আগামী দিনকে এই অঙ্কটাই, শোনো আমার কথা শোনো, আগামী দিনে এই অঙ্কটাই
আমরা সূত্র ব্যবহার না করে আমি মূল নিয়মে তোমাদেরকে আমি দেখাবো। আজকে সময় নাই, সময় থাকলে আমি এটা দেখাতাম। বুঝেছো বিষয়টা? সূত্র ব্যবহার জি না স্যার। করে আমি মূল নিয়মে দেখাবো। তো সেক্ষেত্রে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, কারণ সময় নেই, থাকলে আমি ওই অঙ্কটা করে দিতাম। বলো। স্যার আমাদের যে 29 তারিখে এক্সাম হবে সেটা কি চ্যাপ্টার 1 এর উপর ভিত্তি করে? আরে 29 তারিখ কেন? আমি 23 তারিখে। 23 তারিখ। 23 23 তারিখে স্যার এটা কোন হ্যাঁ। চ্যাপ্টারের উপর হবে? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। ওকে স্যার। হ্যাঁ। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? নো স্যার। নো স্যার। ঠিক আছে, তোমরা সবাই এখন বের হয়ে যেতে পারো।